স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলেন বারাক ওবামা। অর্থনীতি নিয়ে মার্কিনীদের দীর্ঘদিনের অসন্তোষ আর প্রতিদ্বন্দ্বী মিট রমনির কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামী 4 বছরের জন্য হোয়াইট হাউসের চাবি পেলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়েছিল সারা বিশ্ব। বাংলাদেশেও লেগেছে নির্বাচনী উত্তাপ। পত্রিকায় ক্রোড়পত্র থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়ায় ছিল বিশেষ আয়োজন। ওবামা অথবা রমনির জয় পরাজয় বাংলাদেশের লাভ ক্ষতি কতটা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু আমেরিকার মসনদে যেই আসুক তাতে বাংলাদেশের ক্ষতিবৃদ্ধি আসলে হয় কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। যুক্তরাষ্ট্রের নীতি বদলে কতটা ভূমিকা রাখে নির্বাচন? ওবামার গত 4 বছরে বাড়তি কি সুবিধা পেয়েছে বাংলাদেশ? বাংলাদেশের মিডিয়ায় কেন এত গুরুত্ব পেল মার্কিন নির্বাচন? সামনে 4 বছরে নতুন কি নীতি নিতে পারে ওবামা সরকার? জানিয়ে রাখি, আজকে বাংলাদেশের মতামত প্রশ্ন পাঠাতে SMS পাঠাতে পারবেন ইমেল করতে, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মঞ্জু, আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম এবং বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক জনাব মঞ্জুরুল হাসান বুলবুল। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মইনুল ইসলামের সাথে। স্বাগত আপনাকেও। জনাব আনোয়ার হোসেন মঞ্জু, আমরা আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে আমরা দেখতে পেলাম যে মিডিয়াতে বেশ গুরুত্ব পেয়েছে মার্কিন নির্বাচন। এটা জনগণের আগ্রহের কথা ভেবে এই গুরুত্বটা হয়েছে, নাকি আপনারা গুরুত্ব দিয়েছেন বলে জনগণ আগ্রহী হয়ে উঠেছে? এটা বুলবুল সাহেব বললে ভালো হতো। বুলবুল ভাইও বলবেন, আপনি যদি একটু বলেন। ইত্তেফাকে আমরা দেখেছি যে অনেক গুরুত্ব দিয়েছে, আপনার সম্পাদনা যে পত্রিকাটি বের হয়। কথাটা হলো পৃথিবীতে এখন একটা শক্তি, জি, এই একটা শক্তি থাকার বিধায় সে স্বাভাবিকভাবে সব দেশে গুরুত্ব পায়। চায়নাও গুরুত্ব পেয়েছে, রাশিয়াও গুরুত্ব পেয়েছে। গুরুত্ব পায় নাই আমার জানা মতে শুধু ইরানে। আর একটা ব্যাপার হলো যে গত 5-6 বছর পর্যন্ত পৃথিবী একটা অর্থনৈতিক মন্দার ভিত্তিতে চলছে, এবং যে মুহূর্তে এই নির্বাচনটা হচ্ছে বা হলো, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি সামান্যভাবে হলো আপনার একটু উপরের দিকে উঠছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি যখন ভালো করে তখন পৃথিবীর সব দেশের অর্থনীতি, এমনকি চীনের অর্থনীতি উন্নয়নের দিকে যায়। এটা তো গেল একটা জেনারেল কথা। আর বিশেষভাবে বলতে হয় এই জন্য যে আপনি জানেন যে আমাদের বাংলাদেশের অনেক লোকজন নিউ ইয়র্কে, ওয়াশিংটনে এবং শিকাগো সহ লস অ্যাঞ্জেলেস সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে রাজ্যে তারা থাকে, এবং এদের অনেকেই এখনো পর্যন্ত নিয়মিত পেপার ইত্যাদি তৈরি হয় নাই। তো ওবামা সাহেব যদি যেতেন তাহলে পরে আর কেউ কাগজ চাইবে না, এটা ধারণা। বা চাইলে পরে একটু ভদ্রভাবে চাইবে, মানুষের ধারণা। এখানে যদি রিপাবলিকানরা আসে তাহলে আইনটা কঠিন হবে, মানে ইমিগ্রেন্টসদের জন্য, ইলিগাল ইমিগ্রেশনের জন্য কঠিনভাবে সেটা প্রযোজ্য হবে, এবং এই ইমিগ্রেশনটাকে তারা ডিসকারেজ করবে। সেই হিসাবে যেহেতু যদি আমাদের ধরেন 6 লক্ষ বা 10 লক্ষ বাংলাদেশের লোক আমেরিকা কানাডায় থাকে, কিন্তু আমাদের যে অধিবাসীরা বা অভিবাসীরা আমেরিকা কানাডাতে থাকে তাদের বেশিরভাগই পড়তে গিয়েছে, তাদের কাগজপত্রের খুব বেশি সমস্যা আছে। মানে অবৈধ অভিবাসী আমেরিকাতে, বাংলাদেশি তো খুব না অনেক আছে। আমি তাদের সম্বর্ধনা নিয়ে আসলাম, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। মানে অবৈধদের সব অবৈধ বললে কি আমি মার খাবো? আচ্ছা, মানে কাগজপত্র তারা আন্ডার প্রসেস আছে অনেকেরই। আচ্ছা, তার মানে সেই সংখ্যাটাও একটা বড় সংখ্যা। এবং যে পর্যন্ত তাদের কাগজগুলো তৈরি না হচ্ছে সে পর্যন্ত যাদের কাগজপত্র ঠিকঠাক আছে বা অনেকে নাগরিকত্ব বা গ্রিন কার্ড যারা পেয়ে গেছেন, তারা তাদেরকে কি ধরনের সাহায্য করে, এটা আপনারা যারা আমার মতো অভিজ্ঞতা অর্জন করার সুযোগ আল্লাহ তাআলা দেন নাই তারা উপলব্ধি করবেন না। কারণ 2 বছর আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম। আমাদের প্রবাসী বাঙালিরা একজন বিপদে পড়া বাঙালি আরেকজন বাঙালিকে বা বাংলাদেশের মানুষকে কিভাবে সাহায্য সহযোগিতা আত্মীয়তা করে, সেটা এখানে খুব গুরুত্বপূর্ণ। যে মানে অভিবাসীদের, সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেলিম ভাই, আপনি কি এই প্রসঙ্গে বলবেন যে মিডিয়া যে এত গুরুত্ব দিয়ে বিচার করলো ব্যাপারটা, তো পাঠক বা দর্শক হিসেবে আপনি ব্যাপারটা কিভাবে দেখেছেন? না, মার্কিন নির্বাচন হয়ে গেল, যদিও একটা রাজ্যের ভোট এখনো আসেনি, কিন্তু ফলাফল ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে আর কি। এবং এটা নিয়ে বাংলাদেশের মিডিয়াতে আমার বিবেচনায়
একটু আধিক্যতা এবং বাড়াবাড়ি করা হয়েছে। সেটার নানান রকম কারণ আছে। একটা কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অধিবাসী হিসেবে যদি দেখেন, তাহলে পরে এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এইটা বারাক ওবামা নিজেই বলেছেন তার যে বিজয়ী ভাষণে, যে রাজনীতির ইতিহাসে এটা হলো বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনী ব্যবস্থাপনা এবং সবচেয়ে বেশি সংখ্যক ভলেন্টিয়ারের সমাবেশ এই নির্বাচনে ঘটেছিল। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে যে খরচ হয়েছে তার পরিমাণ $2 বিলিয়ন বেশি। এবং এটার সঙ্গে যদি আপনি একটা দলের একটা দল না, প্রেসিডেন্ট নির্বাচনে ব্যয়, ওই তো একটা দলের, এবং যদি আপনি সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর ভোট এবং সবটা ধরেন, তাহলে $5 বিলিয়ন। আমি যতদূর শুনেছি 6 বিলিয়ন ডলার। তাহলে পরে এই বিশাল খরচ বহন করে একটা যে শো হয়েছে, আমার কাছে অনেক সময় মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনটা তাদের শো বিজনেসের পদাঙ্ক অনুসরণ করে একটা পৃথিবীর বৃহত্তম শো বিজনেসে রূপান্তরিত হয়েছে। এবং বিভিন্ন ভাষ্যকাররা তাদের বক্তব্য থেকে আমি শুনলাম যে তাদের যে প্রত্যেকটা মুহূর্ত এমনভাবে তাদের ব্রিফ করে দেওয়া হয় ক্যান্ডিডেটদেরকে, যে তুমি এই 30 সেকেন্ড হাসবে, এই ডান দিকে একটু তাকাবে, এই শব্দটা ব্যবহার করবে, এইভাবে অমুক করবে। একজন সিনেমার অভিনেতাকেও সম্ভবত পরিচালক এত নিখুঁতভাবে বর্ণনা করে। অসুবিধা কি আমাদের রাজনীতিবিদদের যেরকম? না, সেটাই রাজনীতির সামগ্রিক দশা। জি, এটা আমি আমেরিকার উদাহরণ দিয়ে বলছি, আমাদের দেশের রেফারেন্স যেহেতু হচ্ছে না, জি, হলে পরে নিশ্চয়ই আমাদের দেশের রাজনীতির হালচাল সম্পর্কে আমি বলতাম। বাংলাদেশের মিডিয়াটাকে আপনার আধিক্যতা বা বাড়াবাড়ি কেন মনে হলো? মনে হলো এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচন আমাদের, যেটা পরবর্তীকালে আলোচনার বিষয়বস্তু হিসেবে আপনি রেখেছেন, আমাদের বাংলাদেশের জনগণের ভাগ্যকে কতটুকু এদিক ওদিক করতে পারে সেই বিবেচনা ব্যতি রেখেই কিন্তু এই জিনিসটা করা হয়েছে। সেলিম ভাই, আমি যদি একটু বলি আর কি, যে বিশ্বকাপ ফুটবলেও তো আমাদের কোন রকম কোনো আমাদের কিছুই আসা যায় না। বিশ্বকাপ ফুটবল নিয়ে যখন মাতামাতি করি, সেটাও কি আপনার কাছে আপনি যদি এটার সঙ্গে মিলাতে চান, তাহলে আমার বক্তব্যটাই সমর্থন করা। জি, আমি সেই বক্তব্য সমর্থন করি। খেলার মতোই, কিন্তু সেজন্য আমি বলছি ফুটবল খেলার মতোই একটা এন্টারটেইনমেন্ট, এটা যদি একটা ওয়ার্ল্ডের একটা এত বড় শো বিজনেসই হয়, তাহলে পরে আমাদের মিডিয়া এটা বলে দেওয়া উচিত যে এন্টারটেইনমেন্ট পৃষ্ঠায় তারা 16 কলাম, ফুটবল বিশ্বকাপ কিন্তু 8 কলাম লিড প্রথম পৃষ্ঠায় হয়। প্রথম পৃষ্ঠায় যদি আপনি বলেন না, না যদি ফাইনালটা রেজাল্ট বলেন, এখানে আমি যেটা বলতে চাই সেলিম ভাই, সেলিম সাহেব, জি ভাই বলতে পারেন। অবশ্যই সাহেব, বড় ভাই আপনারা। তো সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনীতি যদি ভালো হয়, তাহলে আমাদের অর্থনীতি ভালো হবে। আচ্ছা, সেটা নিয়ে অবশ্য আলাদা তর্ক আছে। আমরা একটু অর্থনীতি সমিতির সভাপতি মনিরুল আলমকে সেটা শুনবো, কিন্তু বুলবুল ভাইয়ের কাছে আমি একটু, সেলিম ভাই আমাদের কাণ্ডটাকে একটু আধিক্যতা বলেছেন, আপনি এটা সমর্থন করবেন কিনা? আমি সমর্থন অসমর্থন কোনো কিছুই করছে না, কিন্তু আমি আপনার সাথে একমত যে ওয়ার্ল্ড কাপ ফুটবল যখন হয়, এবার আপনি যদি স্যান্ডি আঘাত হানার যেটা হলো, আপনি আমাদের বরিশালে, আমাদের সাতক্ষীরায়, বাগেরহাটে যখন সিডোর আঘাত হানে, আপনি স্যান্ডির মানে যেহেতু নিউ ইয়র্কে আঘাতটা হেনেছে, এটা মনে হয় যে আমাদেরই কোথাও মানে বাঙালিরা মানে সেখানে আক্রান্ত হয়েছে। আমি মনে করি যে ভিন্ন ভিন্ন কারণে এই বিষয়টি এসছে। আপনি যদি বিশ্বকাপের কথা বললেন, তো প্রথম বিশ্বকাপের খবরটি ঢাকার পত্রিকায় ছাপা হয়েছিল, আজাদ পত্রিকায়। 4 দিন পরে 3 নম্বর পৃষ্ঠায় 16 বা 17 শব্দ, আপনি সাংবাদিকতা বিভাগের সঙ্গে সম্পর্কিত, সেখানে যখন ছাত্রদের পড়ানো হয়, এটা পড়ানো হয় বিকজ অফ দ্য কানেক্টিভিটির কারণে। এটা তখন এক টেলিপ্রিন্টে ওয়ার্ল্ড কাপ একটা বড় বিশ্ব মানের ঘটনা, এটা তখন আমরা খুঁজে পেতাম না। কাজে একটি হচ্ছে যে তথ্যের একটা প্রবাহ, এক 2 নম্বরে যে টেকনোলজির কারণে এখন আপনি আমেরিকান ইলেকশন কভার করার জন্য বাংলাদেশে মিডিয়ার ছেলেমেয়েরা যাচ্ছে। এটা মানে ওই অর্থে বাংলাদেশের মতো তো ইভেন্টটা না, কিন্তু তারপরেও আপনি আমাদের বিভিন্ন চ্যানেলে আমরা দেখছি যে আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে স্কাইপিতে নিউজ পাঠাচ্ছে, টুইটারে নিউজ পাঠাচ্ছে। কাজে আমি সব মিলিয়ে মনে করি যে এটা একটি বড় বিশ্বমানের বড় ঘটনা, এবং আমরা আমাদের মিডিয়াতে তার বাইরে থাকতে চাই না। আর মানুষের জানার আগ্রহটা প্রবল। যেমন ধরেন, আমি যদি যুক্তরাজ্যের কথায় আসি, যুক্তরাজ্যে এক সময় যে নির্বাচন হতো সেটা আমরা খুব বেশি জানতাম না।
কিন্তু এখন দেখি যে বাঙালি অধ্যুষিত পাড়ায় যারা নির্বাচন করেন তারা ক্যাম্পেইন করার জন্য ব্রিটিশ কিন্তু সিলেটে আসেন। অর্থাৎ মানে কানেক্টিভিটির এমন জায়গায় চলে গেছে যে ভোট পাওয়ার জন্য সিলেটে মানে তার এলাকার ভোটারদের আত্মীয় স্বজনদেরকে কনভিন্স করার জন্য তাদের আসতে হয়। সব মিলিয়ে আমার ধারণা একটা বিশ্বের একটা বড় ঘটনা, এবং যেটি একটু আগে জনাব আনোয়ার হোসেন মঞ্জু বললেন যে বিশ্বতে এখন ইউনিপোলার হয়ে গেছে, একটি মাত্র অক্ষর শক্তি, নানা কারণে ভালো হোক মন্দ হোক তার একটা প্রভাব সারা বিশ্বেই আছে। আপনি হয়তো সব গ্রহণ করবেন না, আবার সব বর্জনও করবেন না। সেই কারণের জন্য আমি মনে করি এজেন্ডা হিসেবে মিডিয়াতে একটা বড় এজেন্ডা। 2 নম্বর হলো তথ্য প্রবাহের একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে এবং মানুষের জানার আগ্রহ বেড়েছে। মানুষ এখন মেসির ছেলে হলো এই পর্যন্ত সন্তুষ্ট থাকে না, তার নামটা কিনে রাখা হলো এটাও জানতে চায় মানুষ। কিন্তু বলবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়ান, সেইটার উদ্দেশ্য মানে সেই ধরে আপনাকে বলছি যে সেলিম ভাই যেটা বলছিলেন যে আপনারা বা আপনি মিডিয়ার তে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেই কি আমরা এটা নিয়ে আগ্রহ পাচ্ছি, নাকি আমাদের এটা খালেদ মহিউদ্দিন আপনি আবার সাংবাদিকতা কখনো কখনো মিডিয়া এজেন্ডা সেট করে, কখনো কখনো সোসাইটি এজেন্ডা সেট করে। আমেরিকানটা কিন্তু মিডিয়া এজেন্ডা সেট করে নাই, আমেরিকান সোসাইটিতে করেছে, কিন্তু আমাদের জন্য মিডিয়া এজেন্ডা সেট করে, মানে মিডিয়া সেট করে নাই। আমেরিকাতে সেট করা, আমেরিকান পলিটিক্সে সেট করা এজেন্ডাটাকে আমরা গ্রহণ করি। আমরা মিডিয়ার মরালস সম্পর্কে আলোচনায় যেতে চাই না আমি, কিন্তু মিডিয়ার তো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি এন্ড পলিটিক্যাল রেসপন্সিবিলিটি থাকা উচিত। সেটা কি কোনোভাবে বার্ড হলো? বার্ড হচ্ছে আমি মনে করছি এই কারণে, দুইটা কথা আমি বলবো যে আমাদের এখানে বাংলাদেশের সর্বনাশ করার জন্য জামাতে ইসলাম যেইভাবে মিলিটারি অপারেশনের কায়দায় যে অভিযানগুলো শুরু করেছে সেইটা কিন্তু কভারেজ পেয়েছে, কিন্তু আমেরিকান ইলেকশনের তুলনায় কিন্তু সেইটাকে সেকেন্ড লিডের ভিতরে রাখা হয়েছে। সেকেন্ড হলো আমেরিকার নির্বাচনে যেই আউটকামই হোক না কেন সেইটা আমেরিকার জনগণের ভবিষ্যৎকে এবং সারা বিশ্বের জনগণকে কতটা এফেক্ট করবে, যে এটাকেই আমাদের একেবারে এত বড় করে প্রধান নিউজ করতে হবে, সেইখানেই হলো আমার প্রশ্ন। ডক্টর মইনুল ইসলামের কাছে আমি বলতে চাই যে যদি এরকম হতো যে আমেরিকা পুঁজিবাদের পথ পরিত্যাগ করিয়াছে, ওইখানে একটা বিপ্লব হইয়াছে, তাহলে পরে একটা 16 কলম হেডিং আমি সেটাকে সমর্থন করতাম। সেটা তো আপনি আপনার রাজনৈতিক অবস্থান থেকে বলছেন, অর্থনৈতিক অবস্থান থেকে আমি ডক্টর মইনুল ইসলাম সাহেবের কাছে শুনি। ডক্টর মইনুল ইসলাম, আপনি কি মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন সেটা ক্ষেত্রে আনোয়ার হোসেন মঞ্জু ভাই বলছিলেন যে আমেরিকার অর্থনৈতিক উন্নতি হলে সারা বিশ্বেরই অর্থনৈতিক উন্নতি হয়, সেই জায়গা থেকে যদি একটু বলেন ডক্টর ইসলাম। ডক্টর মইনুল ইসলাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আমাদের অডিওতে সমস্যা হচ্ছে। ডক্টর মইনুল ইসলামের কাছে যাবো। যে মঞ্জু ভাই মাঝখানে আপনি বলতে চেয়েছিলেন একটি কথা, ওই প্রসঙ্গ থেকে আপনি এমফাসাইজ করছেন। অর্থনৈতিক ছাড়াও এবার মার্কিন যুক্তরাষ্ট্রে কোন দল জিতে, ডেমোক্রেটরা জিতে না রিপাবলিকানরা জিতে, এর সাথে বিশ্ব শান্তির, যুদ্ধ, মুসলিম বিশ্ব, ইহুদি রাষ্ট্র, তারপরে প্যালেস্টাইন। মঞ্জু ভাই যদি এই কথা বলেন তাহলে জর্জ ডব্লিউ বুশ থেকে বারাক ওবামা কিন্তু একজন রিপাবলিকান একজন ডেমোক্রেট, কিন্তু ইরাক পলিসিতে, মিডল ইস্ট পলিসিতে বা এই যে কয়েকদিন আগে আমাদের কোনো কিছুর মধ্যে কি আপনি কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে চান? আপনি বলতে পারবেন যে আফগানিস্তান থেকে ফিরে যাচ্ছে মার্কিন সেনারা, কিন্তু সেটি হয়, বা এই যে কয়েকদিন আগে আমাদের কোনো কিছুর মধ্যে কি আপনি কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে চান? আপনি বলতে পারবেন যে আফগানিস্তান থেকে ফিরে যাচ্ছে মার্কিন সেনারা, কিন্তু সেটি হয়তো সময়ের পরিক্রমাতে ফিরেই যেত, মানে ওবামা তো কন্টিনিউশনই করেছে। আমি কোনো সিদ্ধান্ত দেব না, এই সমস্ত কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনটা গুরুত্বপূর্ণ এই অর্থে যে অনেকে মনে করে যে যদি রমনি জিতত তাহলে সিরিয়ার সাথে আর নেগোসিয়েশনের সময় তাকে দেওয়া হতো না। বলবে আপনিও কিরকম মনে করেন যে এই ইন্টারন্যাশনাল যেভাবে বলছেন যে একেবারে মানে যুক্তরাষ্ট্রের ভোটাররা এবার কিসের জন্য ভোট দিয়েছে? এর আগের বার ভোট দিয়েছিল পরিবর্তনের জন্য, এবার কিন্তু ধারাবাহিকতার জন্য, এবার পরিবর্তনের জন্য ভোট দেয় নেই। যেটা একটু আগে জনাব আনোয়ার হোসেন মঞ্জু বললেন যে একটা ইকোনমিক রিসেশনের পরে একটু করে এগোচ্ছে, এবং তার মধ্যে আপনি যদি মিট রমনির ইলেকশন ক্যাম্পেইন দেখেন, সে শুরুর দিকে যে একদম কনজারভেটিভ জায়গা ছিল, তখন তারপর থেকে কিন্তু গত 3-4 মাসে সে সেন্টারের দিকে চলে এসছে, কারণ তার যে মিডল ইস্ট পলিসি,
যেখানে কোনো আলোচনার কোনো সুযোগ নেই, আক্রমণ করতে হবে। তার যে যুদ্ধের পরিস্থিতি, কারণ মিট রমনির পুরা এজেন্ডাই হচ্ছে রিপাবলিকান এজেন্ডা। এখানে কোনো ব্যক্তি ওবামা বা মিট রমনির প্রসঙ্গ, এখানে রিপাবলিকান পলিসি এবং ডেমোক্রেটিক পলিসি। এবং ডেমোক্রেট পলিসিটা যেটা দুইটি, আপনি একটু জিজ্ঞেস করেছিলেন যে কেন আমরা অ্যাটাচ ফিল করি কিছুটা ডেমোক্রেটদের সঙ্গে। ওবামার সঙ্গে যদি সহজ বাংলায় বলেন, আমি হয়তো শব্দটা বাদ হবে, এক ধরনের রেসিস্ট একটা রিলেশনশিপ, তারাও ব্ল্যাক আমরাও ব্ল্যাক, এটা একটু হতে পারে। আরেকটি হলো যে এখানে আপনাকে ইন্টারাপ্ট করব, হোয়াইট লোকদের চাইতে ব্রাউন লোকরা বেশি রেসিস্ট। এটা হোয়াইট লোকরা আমাদেরকে বলে যে তোমরা আমাদের চাইতে বড় রেসিস্ট। তার কারণ হলো আপনি লন্ডনে ছিলেন, জি, বা যারা আমেরিকায় ছিলেন তারা জানেন যে আমাদের ইন্ডিয়ানরা কিন্তু নিগ্রোদের সাথে ওঠা বসা করে না। এই শব্দটাও অনেকটা রেসিস্ট শব্দ। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সেই কারণের জন্য এটা ঠিক। যেমন ধরেন রমনির ইলেকশন ম্যানিফেস্টোতে তো সৈন্য প্রত্যাহারের কোনো প্রসঙ্গই নাই, মিডল ইস্টের সঙ্গে আলোচনার কোনো প্রসঙ্গই নাই, নারী অধিকারের কোনো প্রসঙ্গই নাই, জেন্ডার ইস্যুতে যে প্রসঙ্গ। কাজে সেই তুলনায় ওবামার অন্তত ইলেকশন যে প্লেজেস গুলি আছে তার মধ্যে এই বিষয়গুলি সুস্পষ্টভাবে আছে। এবং রমনির আছে প্রো লাইফ, যে প্রেসিডেন্সিয়াল ডিবেট গুলো হয়েছিল, ফরেন পলিসির উপরে যে ডিবেটটা হয়, সেই ডিবেটে দেখা গেল যে দুইজনের বক্তব্য প্রায় 15.5 আনা মিলে গেছে। সুতরাং এটা ইন্টারন্যাশনাল পলিসিতে দুইজন কোনো পার্থক্য কিন্তু দেখা যায়। চমস্কি এই সেদিন বলেছেন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে এদের অবস্থানে কার্যত কোনো পার্থক্যই দেখা যাচ্ছে না। দ্বিতীয়ত আমি বলছি, দ্বিতীয় একটা খুবই সিগনিফিক্যান্ট বিষয় যেটা আমাদের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে, সেটা হলো সমস্ত ব্যাপারটাই যদি একটা শো বিজনেসের মতো হয়, যেটা ইঞ্জিনিয়ার বাই ইনস্টিটিউশনস, তাহলে সেই ইনস্টিটিউশনের উপরে নির্ভর করা ছাড়া এই প্রেসিডেন্ট যেই নির্বাচিত হোক সে কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারবে না। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর বুলবুল কিছু বলুন। আমি একটুখানি বলতে চাই যে জনাব মুজাহিদুল ইসলাম দুইবারই বললেন যে এটা ডিজাইন করা, কিন্তু আলটিমেটলি আমেরিকান ইলেকশনটা তো আমাদের মতো রাজপথের মিছিল মিটিং কন্ট্রোল করে না, মিডিয়া কন্ট্রোল করে। এবং যার ফলে আপনি জানেন আমাদের ইলেকট্রনিক মিডিয়াতেও যখন আমাদের এখানে কি হয়, আমাদের নেতৃবৃন্দ মাঠের বক্তৃতা, পার্লামেন্টের বক্তৃতা এবং মিডিয়ার বক্তৃতার মধ্যে কোনো পার্থক্য করেন না। কিন্তু আমেরিকায় তো টাইম কাউন্ট, তারা তো মূলত টেলিভিশনের বিতর্ক উপর নির্ভর করে। সে ধরেন একটা খালি উদাহরণ দিয়ে শেষ করতে চাই পড়বে, যে তারা যে ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিতর্কটা করতে গেলেন, আপনি কি কল্পনা করতে পারেন যে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক করতে গেছে, ছাত্রদল এবং ছাত্রলীগের মারামারি হয় না, এটা কল্পনা করতে পারেন? কাজে এখানে তো টেকনোলজি এবং মিডিয়ার প্রেজেন্সের কারণে তো পলিটিক্যাল কালচারে কিছু চেঞ্জ হচ্ছে। এবং আমাদের যে অনেক নেতারা এখন টেলিভিশনে আছেন, তাদের তো 8 ঘন্টার মধ্যে তো বক্তৃতা শেষ করতে হয়, এবং এই নেতাই কিন্তু রাজপথে 3 ঘন্টা। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এসে বিতর্ক আপনার দর্শক সমাজের জন্য বলতে চাই, এবারে নির্বাচনটা ইমিগ্রেন্টসরা ডিসাইড করছে। এটা অবশ্য মানে আমরা ডেটাবেস দেখলে এতটা জেনারেলাইজড আমরা করতে পারবো না। 72% ব্ল্যাক has voted for President Obama. 67% of the black male have voted for 55% of white female ভোট করছে হচ্ছে ওবামার জন্য। আর সেটা আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা বিরতি নিচ্ছি, কারণ সেক্ষেত্রে অনেকগুলি ব্যাপার ছিল। বিরতির পর ফিরে এসে আলোচনা করছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আনোয়ার হোসেন মঞ্জু, আপনি ফরেন পলিসির পরিবর্তন, প্রেসিডেন্ট পরিবর্তনের সঙ্গে সেটা বলতে চাচ্ছিলেন বা বলছিলেন। হ্যাঁ, ফরেন পলিসি তো সংবিধানে লেখা থাকে। এখন একটা দল যখন ক্ষমতা আসে, ধরেন রিপাবলিকানরা আসলো, ইমফ্যাসিসটা কোনটা গুরুত্ব দেয়, ইমফ্যাসিস কম দেয়। আবার ডেমোক্রেটসরা যখন আসে, ওই তাদের ওই প্রিন্সিপালের মধ্যেই ইমফ্যাসিসটা কোনটা বেশি দেয়, যেন আমাদের প্রায়োরিটিগুলি ঠিক। হ্যাঁ, ওই এমফ্যাসিস দাও, গুরুত্বটা বেশি দেওয়া হবে। আমাদের সংবিধানে তো সব আছে। এখন আমি আসলাম, একরকম হবে, সেলিম সাহেব আসলেন, ওই সংবিধানের ভিতর থেকেই তিনি আরেক ভাবে। আমাদের বাংলাদেশের জন্য রিপাবলিকানদের ম্যানিফেস্টো না ডেমোক্রেটদের ম্যানিফেস্টো কোনটা ভালো? আমাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভালো। মানে আমি ঠিক আমার উত্তরটা পাইনি। মানে বাংলাদেশের জন্য
রিপাবলিকানদের অর্থনৈতিক পন্থা ভালো না ডেমোক্রেটদের অর্থনৈতিক পন্থা ভালো, যদি পার্থক্য হয়েই থাকে, দুইটা যদি আলাদা হয়ে থাকে? আমরা ওখানে 10% চাই, মার্কেট অ্যাক্সেস চাই। 10% মার্কেট অ্যাক্সেস চাইলে তো আপনাকে মুক্তবাজার অর্থনীতির কথা বলতে হবে। মুক্তবাজার অর্থনীতির কথা কিন্তু রিপাবলিকানরা বলে, তাহলে আমাদের রিপাবলিকানদের সাপোর্ট করা উচিত। ডেমোক্রেটসরা যদি ডেমোক্রেটসরা কনজারভেটিভ আমেরিকা না, এখন তারা নিজেদের ফান্দে নিজেরা পড়ে গেছে। বলে সেটা কি হলো, তারা গ্লোবালাইজেশনে চলে গেল। এখন গ্লোবালাইজেশন করে সমস্ত বিশ্বকে তারা জয় করতে চাইলো অর্থনৈতিক দিক থেকে। এখন দেখা যাচ্ছে এটা খুব কম, মানে ডিফিকাল্ট সাবজেক্ট, আপনাদের এই সময়ের মধ্যে আলাপ করা যাবে না। তাদের নিজস্ব কলকারখানা বন্ধ হয়ে যাওয়া শুরু করলো, কারণ তাদের কোয়ালিটি অফ লাইফ বেড়ে গেছে, তাদের বেতন বেশি, ভাতা বেশি, তো এগুলো আউটসোর্স হওয়া শুরু করলো, আনএমপ্লয়মেন্ট হলো। এখন তারাই গ্লোবালাইজেশনের কথা আর আগের মতো করে বলছে না। সে প্রথম দিকে ডেমোক্রেটস রিপাবলিকান দুইটা দল, দুইটা পার্টি যখন ক্ষমতায় ছিল, তার মানে হচ্ছে যে এখন আর তাদের মধ্যে সেই অর্থে আর পার্থক্য নাই না, প্রথম এখন যদি আনএমপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে তখন আর কোনো পার্থক্য এই থাকছে না। তখন ডেমোক্রেটরা বলতেছে, যেমন ওয়াহাইতে বিলিয়নস অফ মানে ডলার ইনভেস্ট করলো তারা লুজিং কার কোম্পানিতে। একটা জব সৃষ্টি করতে ওয়াহাইতে $30,000 এই যে ওবামা সরকার ব্যবহার মানে ইনভেস্ট করেছে। আমরা অধ্যাপক মনিরুল ইসলামের সাথে এখন কথা বলতে পারবো। অধ্যাপক মনিরুল ইসলামের কাছে আপনার কথাটা একটু শুনে আসি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নতি হলে সারা পৃথিবীর উন্নতি হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি হলে সারা পৃথিবীর অর্থনৈতিক উন্নতি হয়। এই বক্তব্যটি সম্পর্কে আপনার মূল্যায়ন শুনবো, অধ্যাপক মনিরুল ইসলাম। আসলে আমাদের গার্মেন্টসের একক দেশ হিসাবে তো তারা সবচেয়ে বড় বাজার, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যে কথাটা এখানে গুরুত্ব দিয়ে বলতে চাই, ওবামার বিজয়ে যে মার্কেট ফান্ডামেন্টালিজমের এই যে সাপ্লাই সাইড ইকোনমিক্সের যে একটা ডামাডোল শুরু হয়েছিল 80-র দশক থেকে, সেটা এবারও মার্কিন জনগণের আর সমর্থন আদায় করতে পারেনি। এদিক থেকে আমি ওবামার বিজয়টাকে রমনির বিজয়ের উপরে একটু আমি বলবো যে আমাদের জন্য অর্থনীতির ছাত্র হিসেবে আমাদের জন্য এটা একটা সুখবর, এই জন্য যে আসলে এই বাজার সব কিছু করে দেবে, মুক্ত বাজার অর্থনীতি, এই যে একটা পুঁজিবাদের যে সর্বশেষ সংস্করণ, সেটা আমাদের মতো দেশের জন্য আসলে খুব বেশি যে আমাদের স্বার্থে আসবে এটা মনে করার কোনো কারণ নেই। এটা বিশ্ব সাম্রাজ্যবাদের একদম নবতম সংস্করণ, এবং সেখানে আমি মনে করি যে ওবামা একজন লিবারাল ডেমোক্রেট হিসেবে কিছুটা লেফট অফ সেন্টারও আমি বলতে পারি। অতএব তার দৃষ্টিভঙ্গি আর রমনির দৃষ্টিভঙ্গির মধ্যে একটা পার্থক্য থাকবে। কিন্তু বাংলাদেশ সেখানে মার্কেট অ্যাক্সেস পাওয়ার ব্যাপারে ওবামা বা রমনি যেই আসুক, আমি মনে করি না বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র অতি সহসা মার্কেট অ্যাক্সেস দেবে। এটা দেওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি যে এখানে যে আমাদের ডমিনেন্স ডিপেন্ডেন্স সিনড্রোম যেটা রয়ে গেছে, সেখানে বাংলাদেশের মতো একটা এলডিসি, এই যে আমরা রপ্তানি খাতে খুব ভালো করছি, এটা মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালো চোখে দেখে বলে আমার মনে হয় না। কারণ তারা নানা রকমভাবে বাধা বিঘ্ন সৃষ্টি করে, আমরা দেখতে পাই যে কখনো লেবার স্ট্যান্ডার্ডের কথা বলে, কখনো চাইল্ড লেবারের কথা বলে, কখনো ট্রেড ইউনিয়নিজমের কথা বলে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের শ্রমিক শ্রেণীর বন্ধু হয়ে যায়, তাহলে মার্কিন শ্রমিক শ্রেণীর বন্ধু তারা যদি হয়ে যায়, তাহলে আমাদের শত্রু আর কে থাকে? এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে তারা আমাদেরকে দয়া দেখাতে আসছে না, আমাদের এখানে তারা আসছে কারণ সস্তায় আমরা অত্যন্ত ভালো উৎপাদনশীল নারী শ্রমিক আমরা দিতে পারছি বলে তারা আসছে, এবং এখানে মুনাফা সর্বোচ্চকরণ, সেটাই তাদের উদ্দেশ্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো। আমরা একটু জনাব মুজাহিদুল ইসলাম সেলিমের কাছে আসি, যে আপনি কি উনার বক্তব্যের সাথে একমত? আমি তার সঙ্গে বক্তব্যের সঙ্গে সাধারণভাবে একমত। এটার সঙ্গে আমি যুক্ত করে বলতে চাই যে ওবামার নীতি যেটাই হোক না কেন, এবং আমি তার সঙ্গে বক্তব্যের সঙ্গে সাধারণভাবে একমত। এটার সঙ্গে আমি যুক্ত করে বলতে চাই যে ওবামার নীতি যেটাই হোক না কেন, এবং যে নিও লিবারাল পলিসির বাইরে, মার্কেট ফান্ডামেন্টালিজমের বাইরে যদি তার নিজের চিন্তাটা থাকেও, এই চিন্তাটা তিনি প্রয়োগ করতে পারবেন না। কেননা সেখানে যে মার্কিন কংগ্রেসে যে প্রাধান্যটা রিপাবলিকানদের রয়ে গেছে,
এবং তারা যদি মার্কেট ফান্ডামেন্টালিজমের নীতি অনুসরণ করে থাকে, তাহলে বাজেট প্রণয়ন থেকে অর্থনৈতিক নীতি প্রণয়ন সমস্ত ক্ষেত্রেই ওবামাকে কিন্তু আত্মসমর্পণ করতে হবে। এবং সেই কারণে আমি বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাটা এমনভাবে ইনস্টিটিউশনালাইজড যে সেইটা তার পুরানো নীতিটাকেই মোটা দাগে রিজেনারেট করে, রিপ্রোডিউস করে। ওইখান থেকে কোনো ভ্যারিয়েশন বের করা খুবই ডিফিকাল্ট। সেকেন্ড, আরও কতগুলো ইন্টারেস্টিং বিষয় সম্ভবত এই ইলেকশন সম্পর্কে আমাদের আলোচনা করা উচিত। সেইটা হলো পপুলার ভোটে দেখবেন 1% মার্জিন, 49% and 50%। আর যদি ইলেকট্রাল কলেজ ভোট ধরেন তাহলে 303 আর 206, অলমোস্ট হাইপোথেটিক্যালি আমাদের পার্লামেন্টারি সিস্টেমে কিন্তু এরকম হইতে পারে, কেউ একজন 200 আসন জিতে যেতে পারে। অবশ্যই ওর জন্য ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, কিংবা আমেরিকার যে সিস্টেম, যে চেক অ্যান্ড ব্যালেন্স, এই দুইটাই একটা মৌলিক গলদ রয়ে গেছে। আমাকে যদি বলেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা ইউরোপের বেশিরভাগ দেশে অনুসরণ করা হয়, সেই পদ্ধতিটা যে অনেক বেশি গণতান্ত্রিক এবং জনমতের প্রতিফলন ঘটাতে সক্ষম ইউরোপের পুঁজিবাদী দেশগুলিতে তো ইউরোপের পুঁজিবাদী দেশগুলোতে অবশ্যই, পুঁজিবাদী দেশগুলোতে অবশ্যই সেন্ট্রাল লেফট তারা। না না, ইউরোপের যে উনি যে নির্বাচন পন্থার কথা বলছেন সেটা ইউরোপের পুঁজিবাদী দেশগুলিরই নির্বাচন। অবশ্যই মানে ইউরোপের পুঁজিবাদী দেশ নাই। পুঁজিবাদী দেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার চেয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের শ্রমিক শ্রেণীর আন্দোলনের জন্য অধিকতর সুবিধাজনক। ওর জন্য আমরা সবসময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করি। এবং পাকিস্তানের ইতিহাস সমাজের একটা বড় প্রবলেম হচ্ছে ওই অরওয়েলের ভাষা বলতে সামার মোর ইকুয়াল হয়ে যায়। কারেক্ট। আমরা ইতিহাস যদি দেখেন, বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম সূচনা করেছিল কমিউনিস্টরাই, অন্য কেউ না। কিন্তু উপসংহারটায় আসতে পারে না, সেটাও একটা ব্যাপার। সেটা কেননা বুদ্ধিয়াদের হাতে ওটা চলে গেছে। আমি একটু বুলবুলের কাছে আসি, একটু শুনে ওর কাছে। জি জি, আমার ওই পয়েন্টটা প্রফেসর সাহেব মানে আমি বুঝাই বলতে পারি নাই, কারণ আমি ভালো ছাত্র ছিলাম না। সেটা হলো গ্লোবালাইজেশনের প্রথম যখন শুরু হয় তখন কিন্তু ডেমোক্রেটস এবং রিপাবলিকানদের মধ্যে মত পার্থক্য ছিল না। এটা সাম্রাজ্যবাদের বা মানে ক্যাপিটালিজমের লেটেস্ট মডেলে হয়ে থাকুক, যাই হয়ে থাকুক, রিলেটিভ অ্যাডভান্টেজ না হলে পরে জোর করে কোনো অর্থনীতিকে চালানো যায় না। কিন্তু যখন তারা দেখলো যে এই সুবিধা নিতে যে তাদের নিজের দেশে আনএমপ্লয়মেন্ট হচ্ছে, তখন নিচ থেকে যে চাপ সৃষ্টি হলো, এই চাপের দরুন প্রেসিডেন্ট ওবামাকে ট্রিলিয়ন্স অফ ডলার খরচ করতে হয়েছে। হি হ্যাড টু ইভেন বরো ট্রিলিয়ন্স অফ ডলার। রাইট, হি হ্যাড টেকেন দ্য ইকোনমি টু দি রক বটম। রাইট। কিন্তু সেখানে প্রশ্ন আসে এত সত্ত্বেও তাকে ভোট দিল কারা? এই পলিসিকে বলা হয় প্রাইভেটাইজেশন অফ প্রফিট এন্ড সোশ্যালাইজেশন অফ রিস্ক। আমি একটু বুলবুল ভাইকে সেলিম ভাইয়ের কথাটা ধরে একটু প্রশ্নটা করতে হবে। বুলবুল ভাই যদি একটু কম মানে অল্পতে একটু জবাব দেন, আমরা আবার একটা বিরতি নিতে হবে। সেটা হচ্ছে যে বুলবুল সেলিম ভাইয়ের কথাটা অনেকটা বার্টন রাসেলের একটা কথার প্রতিধ্বনি। সেটা হচ্ছে মার্কিন জনগণের ট্র্যাজেডি হলো তারা যাদের নির্বাচিত করে তারা দেশ চালায় না, আর দেশ যারা চালায় তাদের নির্বাচিত করার কোনো সুযোগ মার্কিন জনগণের নাই। এই কথাটাই বলতে চাচ্ছিলাম। এটা ইদানিংকালীন নোয়াম চমস্কি বা তারিক আলী যারা, তারাও এই কথা বলে, তারা একই কথা বলছে যে অদৃশ্য শক্তি আমেরিকার, যেটা আপনারা বোঝাচ্ছেন সেলিম, সেই কথাটাই যে এখানে কতগুলি ইনস্টিটিউশনাল শক্তি আছে, এটি কি ডেমোক্রেট কি রিপাবলিকান, তাদের পক্ষে এই ইনস্টিটিউশনাল শক্তিকে ক্রস করে তার দলের আদর্শ অথবা ব্যক্তির আদর্শকে পোজ করা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। যার ফলে আপনি যখন ফরেন পলিসির কথা বলছিলেন যে বাংলাদেশের সঙ্গে এই ফরেন পলিসি থেকে আমরা কি লাভবান হবো, আমেরিকান ফরেন পলিসিকে বা আমেরিকান কোনো পলিসিকে স্ট্রেট লাইন আপনি ড্র করতে পারবেন না। বাংলাদেশের ফরেন পলিসিকে যদি আমেরিকান ফরেন পলিসির সঙ্গে বাংলাদেশের লাভ লোকসান হিসাব করতে হয়, তার সঙ্গে পাকিস্তান, তার সঙ্গে ভারত, তার সঙ্গে মিয়ানমার, তার সঙ্গে চায়নাকে মিলিয়ে আপনাকে চিন্তা করতে হবে। এবং এই ইকুয়েশনটা যখন যাবেন, এটা শুধুমাত্র সংবিধানে কি লেখা আছে বা ডেমোক্রেটিক পার্টি ইলেকশন ম্যানিফেস্টোতে কি বললো তার মধ্যে থাকবে না। ওই যে বার্টন রাসেলের যে ইনভিজিবল ইনস্টিটিউশনগুলি আছে তাদের একটা বড় ধরনের স্থগিতের মধ্যে থাকবে। একটু সামান্য কারেকশন দরকার। একটা ভ্রান্ত ধারণা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি ইসরায়েল তথা ইহুদিরা নিয়ন্ত্রণ করে। এবারে নির্বাচনের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রকাশ্যে বললেন যে তার সাথে ওবামার সম্পর্ক ভালো নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীও হয়তো এখন ইসরায়েলের জনগণ থেকে বিচ্ছিন্ন। এটা হয়তো
এটা ইহুদিদের আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতি নেওয়ার পরে আমরা এই বিষয়ে আবার একটু আলোচনা শুরু। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি আবারও অধ্যাপক মনিরুল ইসলামের কাছে জানতে চাইবো, আমরা বিরতির আগে জনাব মঞ্জুরুল হোসেন বুলবুল যে কথাটি বলছিলেন যে আমেরিকার নির্বাচনের বা আমেরিকার যে ব্যালেন্স অফ পাওয়ার, সে ব্যালেন্স অফ পাওয়ারটা কি এক ধরনের আসলে সরকারহীনতা কিনা, মানে যদি একজন একটা সিদ্ধান্ত নেয় আরেকজন যদি এটা বাদ দিয়ে দেয়, এটা কি একটা সরকারহীনতা বা কোনো ধরনের একটি অদৃশ্য পাওয়ারের দিকে যায় কিনা? না, আসলে এখানে দেখতে হবে যে প্রেসিডেন্ট বারাক ওবামাকে যারা ভোট দিয়েছে তারা আমেরিকার হোয়াইট প্রটেস্ট্যান্ট যে ওয়াস্প যাদেরকে বলে তারা নয়। এখানে আমরা দেখব যে ব্ল্যাক আমেরিকানস তারা দিয়েছে, এশিয়ানসরা দিয়েছে, হিসপ্যানিক্সরা দিয়েছে, এবং হোয়াইট আমেরিকানদের মধ্যে নারীরা বেশি ভোট দিয়েছে। আর পুরুষদের মধ্যে আমরা দেখছি যে রমনি অনেক বেশি ভোট পেয়েছেন। অতএব এখানে খেয়াল রাখতে হবে যে এখানেও একটা আমেরিকার যারা রিলেটিভলি ডিসঅ্যাডভান্টেজড গ্রুপস আছে তাদেরই কিন্তু চ্যাম্পিয়ন বারাক ওবামা। সেদিক থেকে বারাক ওবামার এই বিজয়কে আমরা মনে করব যে এটা পজিটিভ এই সেন্সে যে তিনি আমেরিকার রাজনীতির প্রেক্ষাপটে তিনি এই যে লেফট অফ সেন্টার একটা পজিশনে আসতে পেরেছেন, এটাকে আমরা কৃতিত্ব দেওয়া উচিত। আমি যেহেতু আমেরিকায় পিএইচডি করেছি, আমি দুটো নির্বাচন একেবারে আমেরিকায় থেকে আমি দেখেছি, তারপর থেকে আমি অত্যন্ত ক্লোজলি এগুলো ফলো করি, এবং সেখানে বারাক ওবামার মতো একজন লিবারাল ডেমোক্রেট যে দুবারে আসতে পেরেছেন, এটা কিন্তু আমি মনে করি যে আমেরিকার যে রাজনীতি সেটার জন্য একটা অলমোস্ট বলতে গেলে একটা রেডিক্যাল একটা রেজাল্ট হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি রমনি কাছাকাছি চলে গেছেন, এবং সেটা ওই হোয়াইট মিডল ক্লাস আপার মিডল ক্লাস আমেরিকানদের সাপোর্টের কারণে। অতএব এখানে খেয়াল রাখতে হবে যে বারাক ওবামা যে এতদিন পরে একটা এই যে বারাক ওবামা কেয়ার যেটা হেলথ সিস্টেম, সেটা অমানবিক একটা হেলথ সিস্টেম ছিল পুরো আমেরিকাতে। আমরা সবসময় ভয় পেতাম যে কখনো যেন অসুখ না হয়, তাহলে কিন্তু আমাদের সব সেভিংস চলে যাবে। একইভাবে আমেরিকার তারা সবসময় ভয় পায় যে এই ধরনের স্বাস্থ্যের সমস্যা হলে তাদের সারা জীবনের সঞ্চয় অপচয় হয়ে যায়। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বিষয়টি এনেছেন যে মঞ্জু ভাই যেখান থেকে শুরু করেছিলেন, যে আপনি বলেছিলেন যে এবার এক ধরনের রেস ব্যাপারটা একটা প্রাধান্য পেয়েছে, কালোরা ভোট দিয়েছে, সেটা মানে আমার কথাটা হলো প্রেসিডেন্ট ওবামা সাহেব দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন, এটা তার জন্য ব্যক্তিগতভাবে গৌরবের বিষয়। তাকে যারা নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র যে শ্রেণী বা বেকার যে শ্রেণী তাকে সমর্থন করে, কিন্তু সেলিম সাহেবের সাথে আমি একটু এখানে একমত হব অন্যভাবে। হি ক্রিয়েটেড এ ডিভাইডেড আমেরিকা, মাইন্ডেড, মানে সাদা কালো ডিভাইডেড আমেরিকা। এবং তার আজকের বক্তব্যের মধ্যে তিনি বলছেন লাল না নীল না, আমাদের শরীরের চামড়ার রং নির্ধারণ করবেন না, আসেন সকলে মিলে। কিন্তু আমেরিকা তার 4 বছরের বা বুশের 4 বছর জুনিয়র, এর ভিতরে একটা আভ্যন্তরীণ ভাবে একটা ঘটনা ঘটেছে, আন্ডার কারেন্ট বলি আমরা ইংরেজিতে, এটা বাংলা আপনার, তাই না? আমেরিকা ইজ ডিভাইডেড টুডে। এবং আজকে ইমিগ্রেন্টসদের সম্পর্কে যদি আমেরিকা এই ডিভিশনটা কার কার মধ্যে, সাদা আর কালো, অভিবাসী আর মানে সান অফ সয়েল? আমি অত স্পষ্ট করে বলবো না, কথাটা তিক্ত। আমি নিজে ব্যক্তিগতভাবে রেসিস্ট নই, কারণ রেসিস্ট বলতে আমি ওটা ভিকটিম হব, অত করে আমি কেন বলবো? বাট হি ফাউন্ড or during his time a divided America has been created. সেলিম ভাই, আপনি কি এই বিষয়টির সাথে একমত? না, আমি মনে করি যে ডেমোক্রেটিক পার্টি এন্ড রিপাবলিকান পার্টির ভেতরে অনেক বিষয়ই মৌলিক মিল আছে, কতগুলো বিষয়ে ডিফারেন্স, সেগুলো প্রধানত সোশ্যাল ইস্যুস, নারী ইস্যু, গান লবি, এইটা ইস্যু, এই ধরনের কতগুলো ইস্যুতে গুরুতর পার্থক্য আছে এবং সেগুলো নিয়ে ডিবেট হয়েছে। দ্য কান্ট্রি ইজ ডিভাইডেড, কথাটা সত্য, বাট ডিভাইডেড অন উইচ কোশ্চেন?
পেপসিকোলা এবং কোকোকোলা ইজ এ ডিভিশন। নো নো, এখন এই দুইটার ভিতরে আমার বিবেচনায়, মঞ্জু ভাইয়ের মত আলাদা হতে পারে, আমার বিবেচনায় ওবামা আর রমনির ভেতরে ডিফারেন্স হলো পেপসিকোলা এন্ড কোকোকোলার মতো। এবং এই নির্বাচনের ফলাফল, এন্ড রেজাল্ট, যে আমরা কোকোকোলার রাজত্ব 4 বছরের জন্য বাদ দিয়ে এখন পেপসিকোলার রাজত্বের ভিতরে থাকবো। আমি মোটা দাগে বলছি। তার মানে এটা না যে সূক্ষ্ম বিষয়ে যে মত পার্থক্য, এবং এটাকেও আমি জনগণকে সতর্ক থাকার জন্য বলবো যে আমাদের দৃষ্টিটা মেইন জায়গায় যাতে না যেতে পারে, ওর জন্য এই ধরনের সূক্ষ্ম ছোটখাটো বিষয়ে আমাদেরকে বিতর্কে যদি আবদ্ধ করে রাখতে পারে তাহলে পরে তাদের জন্য সবচেয়ে উপযুক্ত হয়। যারা বিতর্কে আবদ্ধ করে রাখে, ইন্টারেস্টিং লাস্ট আমি বলছি যে এই ডিভিশনের কথাটা তুলে এখন ইতিমধ্যে কিন্তু প্রশ্নটা রেজ করা হয়েছে যে আমাদের এখন বাইপার্টিজান রুলের ভেতরে যেতে হবে। এন্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ বাইপার্টিজান রুল? এ কম্প্রোমাইজ এন্ড ইউনিটি অফ রিপাবলিকান পলিসি এন্ড ডেমোক্রেটিক পলিসি। সো যেটা নাকি আমার বন্ধু মইনুল যেটা বললো লেফট অফ সেন্টার, ইভেন যদি তার যুক্তির খাতিরে ধরে নেই ওবামার পলিসি ইজ লেফট অফ সেন্টার, ইট হ্যাজ নো এফেক্টিভ রেজাল্ট vis-a-vis the American policy for the next 4 years. কারণ তাকে রিপাবলিকান কন্ট্রোল হাউস অফ রিপ্রেজেন্টেটিভস কে মেনেই তাকে কিন্তু চলতে হবে। বাজেট আমাদেরকে অপেক্ষা করতে হবে যে প্রেসিডেন্ট ওবামা ইমিগ্রেন্টদের সম্পর্কে যে লিবারেল বা উদারপন্থী তিনি আগে ছিলেন সেটা ভবিষ্যতে তিনি থাকতে পারবেন কিনা বা থাকবেন কিনা, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রদের হবে না ইমিগ্রেন্টদের হবে, মেক্সিকানদের হবে, ল্যাটিনারদের হবে, পারবেন কিনা বা থাকবেন কিনা, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রদের হবে না ইমিগ্রেন্টদের হবে, মেক্সিকানদের হবে, ল্যাটিনারদের হবে, আমাদের বাংলাদেশের মানুষ। বুলবুল ভাই যদি একটু বলতেন যে পেপসিকোলা থেকে কোকাকোলা। আমার মনে হয় যে ডিভিশনটা এত ন্যারো ডিভিশন না। এখানে ধরেন ইলেকশন পেজেস বলেন বা ফিলোসফিক্যাল জায়গাটাতেই যদি বলেন তাহলে কিন্তু খুব স্পষ্ট মাপেরই একটা ডিভিশন এখানে আছে। যেমন ধরেন হেলথ কেয়ার সিস্টেম, যেটা অধ্যাপক মইনুল ইসলাম বললেন, এটা তো ওবামাকে এই জিনিসটি কংগ্রেস থেকে পাশ করে নিয়ে আসতে তো তার প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে, কিন্তু ওবামা জানতো যে এই হেলথ কেয়ার প্যাকেজটা যদি পাশ করানো না যায় তাহলে তার পক্ষে যে চেঞ্জেসটা নিয়ে আসার জন্য সেই চেষ্টা করেছিল, এই চেঞ্জেসটা কাদের পক্ষে? নিম্নবিত্ত, কৃষ্ণাঙ্গ, ইমিগ্রেন্ট, তাদের পক্ষে। কিন্তু টাকাটা তো ট্যাক্স পেয়ার, এবং ট্যাক্স পেয়ারের মধ্যে কিন্তু আপার হ্যান্ডের ট্যাক্স কাট এবং লোয়ার হ্যান্ডের ট্যাক্স কাটের মধ্যে ডিফারেন্সটা খেয়াল করেছেন যে রমনি সাহেব এক জায়গায় একবার উল্লেখ করেছিলেন, তারপর ওখান থেকে কেটে গেলেন, এবং মিডিয়া পশ্চিমদের ব্যাপার তো যে 47% পিপল আর ইটিং অন দ্য ট্যাক্স পেয়ার্স। ওই যে ওইখানে কিন্তু ওবামার ডিফারেন্সটা তৈরি করেছেন যে তার অবস্থানটা হেলথ কেয়ারের প্রশ্নে বলেন, ট্যাক্স কাটের প্রশ্নে বলেন, নারী শ্রমিকদের মজুরির প্রশ্নে বলেন, তারপরে কি বলি যেটা সেলিম বললেন যে কতগুলি সোশ্যাল ইস্যুতে কিন্তু তার এই ডিভিশনটা কিন্তু 7 ডিভিশন করতে পেরেছেন। এবং আমার ধারণা যেটি আনোয়ার হোসেন মঞ্জু সাহেব বললেন সেটি আমাদেরকে এখন কিন্তু ধরেন ওবামার গত 4 বছরের ফেলিউরের জন্য ইন ব্রডার সেন্স আমেরিকান জুনিয়র বুশকে দায়ী করে, যে ওই পলিসির কারণে, লিজেসির কারণেই ওবামা তার প্রথম টার্মের মধ্যে ক্যারি ওভার করতে পারে না, কিন্তু এই 4 বছরে তাকে ডেলিভার করতে হবে। কি করবে এই ডেলিভারটা করার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা বিরতি নেই, বিরতির পরে এসে আমরা একটা বিষয় জানতে চাইবো যে মানে 2 মিনিটে কি বলতে পারবো আমরা? আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশের সাথে নতুন মার্কিন মানে নতুন এই পর্যায়ে মার্কিন নতুন প্রেসিডেন্টের এবং বৈদেশিক নীতির সম্পর্ক কিরকম হবে বলে আপনি মনে করছেন বা ধারণা করছেন? কোনো পরিবর্তন আসবে কিনা? পরিবর্তন তো আসবে না। আমাদের কনসিস্টেন্টলি 71 এর পর থেকে বা 75 এর পর থেকে মোরলেস কনসিস্টেন্ট। তবে আমি কনক্লুশন করতে চাই যে বারাক ওবামা এবং তার নির্বাচনী টিম প্রমাণ করেছে যে একটি মানে দুরূহ পথ, দুরূহ কাজ কিভাবে অর্জন করতে হয়
চাকরি নাই, বাকরি নাই, চিকিৎসা নাই, ট্রিলিয়নস অফ ডলার ডেফিসিট, ট্রিলিয়নস অফ ডলারের লোন, এইরকম একটা অর্থনীতির ভিতরে থেকে, তাই না, তার দলকে সে জিতিয়ে নিয়ে আসছে। জি So this credit goes to President Obama, this credit goes to the people who worked for her, for him. এতে কোনো সন্দেহ নেই। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, ফরেন না, পলিসিতে মার্কিন কোনো যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের ভিতরে সম্পর্কের কোনো পরিবর্তন আমি আশা করি না। সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে আসবে, আমেরিকান সেনাবাহিনী বাংলাদেশের মাটিতে যেরকম আছে ওরকম থাকবে, গোপন চুক্তি এগুলো অব্যাহত থাকবে, আরও নতুন নতুন চুক্তি হবে। আমাদের তেল গ্যাস এগুলো প্লান্ডার করে নিয়ে যাওয়ার জন্য তাদের যে প্রয়াস সেগুলো অব্যাহত থাকবে, এবং এটার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রাম আপনাদের সেটাকেও আমাদের অব্যাহত রাখবে। বাংলাদেশের জনগণকে এই সংগ্রামে আপনারা সাথে পাবেন বলে মনে করছেন? অবশ্যই আমরা পাবো বলে মনে করি। আমরা পাকিস্তানের বিরুদ্ধেও সংগ্রাম করেছি, হানাদার বাহিনীর বিরুদ্ধে। আমাদের সময় লেগেছে, 20-25 বছর লেগেছে এটা প্রস্তুতি নিতে। এখন এইটাই হয়তো কিছু সময় নিচ্ছে, কিন্তু এক সময় বাংলাদেশের জনগণকে আপনার সাথে পাবেন। যেন মঞ্জুল হাসান। আমি যেটি শুরুতে বলেছিলাম যে প্রথমবার যখন বারাক ওবামা নির্বাচিত হন তখন তিনি পরিবর্তনের একটি অঙ্গীকার দিয়েছিলেন, কিন্তু এইবার কিন্তু মার্কিন জনগণ পরিবর্তনের চাইতে ধারাবাহিকতার পক্ষে সমর্থন দিয়েছে। এবং এই ক্ষেত্রেই যেটি জনাব আনোয়ার হোসেন মঞ্জু বললেন যে বারাক ওবামা প্রমাণ করতে পেরেছে যে পরিবর্তনের চাইতে ধারাবাহিকতাটা রক্ষা করাটা জরুরি এবং এইটি অগ্রাধিকার হওয়া উচিত, এবং মার্কিন জনগণকে তিনি কনভিন্স করতে পেরেছেন। কাজেই আমাদের রাজনীতিকরা যদি এই জায়গাটা মনে রাখেন তাহলে যারা ক্ষমতায় থাকতে চান তাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। 1, 2 নম্বর যেটি হচ্ছে যে এই কোনো সম্পর্কের পরিবর্তনের ক্ষেত্রে সম্পর্কের পরিবর্তনের ক্ষেত্রে আমি মনে করি না কোনো নাটকীয় পরিবর্তন হবে, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের চোখ কান খুলে রাখা, রিজিয়নাল আঞ্চলিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে প্রতি খেয়াল রাখা এবং বিশ্ব পরিস্থিতিতে আমাদের অবস্থানকে ঠিক রাখা, এই সবগুলি মিলিয়ে যদি আমরা অবস্থান ঠিক রাখতে পারি আমার ধারণা যে একটা সম্মানজনক সম্পর্ক আমরা বজায় রাখতে পারবো। আমি আজকের অনুষ্ঠানে শেষ করার আগে কয়েকটি বিষয় যে প্রতিক্রিয়া দুই একটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিএনপি থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে যে বারাক ওবামার বিজয় গণতন্ত্রের জন্য সুখবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারাক ওবামার বিজয় বাংলাদেশের যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো জোরদার হবে বলে বলেছেন। এই একটি বিষয়ে তারা দুইজনই একমত হয়েছে যে বারাক ওবামা আসাতে এটা ভালো হয়েছে। কিন্তু আমরা যখন এই অনুষ্ঠানটির নাম আমরা ঘোষণা করি যে বারাক ওবামার জয়ে আমাদের কি, ওবামার জয় আমাদের কি, তখন দর্শকরা বিভিন্ন রকম মতামত পাঠিয়েছেন। অনুষ্ঠান শুরুর আগে যে মতামত এসেছে সেটি শেষ করতে চাই। ওনার নাম শুভ, উনি বলেছেন এইসব বাদ দিয়ে টপিক দেন আওয়ামী লীগ বা বিএনপির জয়ে আমাদের কি। জনাব আনোয়ার হোসেন মঞ্জু, জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, জনাব মঞ্জুর হাসান বুলবুল, আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই নিয়ে অন্যদিন আরো কথা হবে। আজকের বাংলাদেশ এখানেই শেষ, আগামীকাল দেখা হবে এই সময়। শুভরাত্রি।